করোনা তীব্র রূপ নেয়, সংক্রমণ ঠেকাতে আরো কঠোর বিধিনিষেধ, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো ৬৯ মৃত্যু, সারা দেশে রোগীর চাপে বেসামাল রাজধানীর হাসপাতাল, শয্যা বাড়ানোর কাজ। হেফাজতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে নায়েবে আমির আব্দুল্লাহ হাসানের পদত্যাগ, সহিংস কর্মসূচির বিরোধিতা। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার তীব্র রূপ নেয়, সংক্রমণ ঠেকাতে আরো কঠোর বিধিনিষেধ দিতে হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জীবন জীবিকার সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, উদ্বেগের কিছু নেই, সরকার দেশবাসীর পাশেই থাকবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে পয়লা বৈশাখ ও পবিত্র রমজানের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। পয়লা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। শুরুতেই বৈশাখ উদযাপনের ইতিহাস তুলে ধরে দেশবাসীকে ১৪২৮ বঙ্গাব্দের শুভেচ্ছা জানান তিনি। শুভ নববর্ষ। তবে সবকিছু ছাপিয়ে তার ভাষণের মূল বিষয় হয়ে ওঠে করোনা। সংক্রমণে স্বজন হারানোদের প্রতি জানান সমবেদনা। আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি। স্বজন হারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। করোনার প্রথম ঢেউ মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোরতার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী। আপনারা দেখছেন, কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকায় অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে, মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। জীবন রক্ষার পাশাপাশি অর্থনীতি, জীবন জীবিকা যাতে ভেঙে না পড়ে সেদিকে সরকার সজাগ দৃষ্টি রাখছে বলেও আশ্বস্ত করেন শেখ হাসিনা। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। আমি ইতিমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য ৮০৭,৬৫,০০,০০০ টাকা এবং পবিত্র রমজান ও আসছে ঈদ উল ফিতর উপলক্ষে ৬৭২ কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছি। টিকা নিলেই শতভাগ সুরক্ষার নিশ্চয়তা নেই জানিয়ে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন সরকার প্রধান। তুলে ধরেন টিকা নিয়ে সরকারের ভাবনা। আমাদের সৌভাগ্য, টিকা উৎপাদনের শুরুতেই উল্লেখযোগ্য পরিমাণ টিকার ডোজ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে ৫৬ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে দেশের সকলকে টিকার আওতায় নিয়ে আসব, আমাদের সে প্রস্তুতি রয়েছে। রাজধানী সহ সব জেলায় করোনা চিকিৎসার পরিসর বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষায়িত সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন দেয়া হচ্ছে, বাড়বে আইসিইউ সুবিধাও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে ৭ দিনের লকডাউন। গণমাধ্যম সহ জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া বাকি সব বন্ধ থাকবে এ সময়। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। সরকারি বেসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট এ সময় পুরোপুরি বন্ধ থাকবে। পুলিশ থেকে মুভমেন্ট পাস নেওয়া ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারবেন না। বের হলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। তবে গণমাধ্যম সহ জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। টিকা গ্রহণের প্রয়োজনে টিকার কার্ড দেখিয়ে বের হওয়া যাবে। এছাড়া ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন করতে বের হওয়া যাবে। লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা, তবে পরিবহনের ব্যবস্থা করবে নিজ নিজ প্রতিষ্ঠান। এদিকে হোটেল রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খাবার বিক্রি এবং সরবরাহ করা যাবে। আর মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না।
উন্মুক্ত জায়গায় কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করা যাবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। বোরো ধান কাটার জন্য জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। চলবে পণ্যবাহী ট্রেনও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন 9,891 জন। গত 24 ঘন্টায় 32,955 নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 6,028 জনের। মঙ্গলবারের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি মানায় অনীহা, বেপরোয়া চলাফেরায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। হাসপাতালে দেখা দিয়েছে বেড সংকট, নেই আইসিইউ। সোমবার হয়েছে সর্বোচ্চ 83 জনের মৃত্যুর রেকর্ড। তবে এর পরদিনই মিলেছে খানিকটা স্বস্তি। মৃত্যু নেমে এসেছে 69 জনে। তাদের 43 জন পুরুষ আর 26 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42%। আর মৃতদের 39 জনের বয়স 60-এর বেশি। অযথা শত শত সিট না বাড়িয়ে কোয়ালিটেটিভ সিট বাড়ান। 20টি আইসিইউ বেড করা অনেক ভালো 200টি সাধারণ শয্যা করার চেয়ে। কারণ হাসপাতালগুলিতে পর্যায়ক্রমে শুধুমাত্র মুমূর্ষু রোগীরা কিন্তু আসছে, এবং তাদেরকে যদি আমরা তাৎক্ষণিকভাবে সেবা দিতে পারি তাহলে কিন্তু এই রোগীগুলি প্রাণে অনেকাংশে বেঁচে যাওয়া সম্ভব। গত 24 ঘন্টায় সারা দেশের 255 ল্যাবে 32,955 জনের নমুনা পরীক্ষা হয়। করোনা শনাক্ত হয়েছে 6,028 জনের। শনাক্তের হার 18.29%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,97,985 জনে। ঢাকাতেই প্রায় 4,000-এর মতো শয্যা সংখ্যা নতুন যুক্ত হচ্ছে। 2 থেকে 250 আইসিইউ এবং এসডিইউ শয্যা সংখ্যা যুক্ত হচ্ছে। যে সমস্ত কোভিড রোগীরা মৃদু সংক্রমণ, তারা বাসায় থেকে টেলিমেডিসিনে চিকিৎসা নিলে ভালো হয়। তারা অনর্থক হাসপাতালে এসে ভিড় জমানো ঠিক না। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও 4,853 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 5,85,966 জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। সারা দেশ থেকে রোগী আসা বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতাল ও বেড বাড়ানোর সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীতে বেশিরভাগ হাসপাতালে এখন বেডের চেয়ে রোগী বেশি। ফাঁকা নেই আইসিইউ, অক্সিজেন সংকটও রয়েছে আগের মতোই। গাজীপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কালাম করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আনা হয় কুর্মিটোলা হাসপাতালে। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ওই রোগী আমার ভর্তি ছিল গতকাল। পরে আবার আজকে করোনা পজিটিভ ধরা পড়াতে আমার বলছে এই যে কুর্মিটোলাতে রেফার করছে। সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থার অবনতি হলে দেয়া হচ্ছে আইসিইউতে। এতে ঢাকায় রোগী আসার স্রোত বাড়ছেই। আমরা রোগী নিয়ে আসি ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওখানে সদর হাসপাতালে গিয়েছিল, ওখানে ওই সাপোর্টটা ওরা দিতে ওরা রেফার করছে ঢাকায়। একটি বেডের জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন রোগী ও স্বজনেরা। অনেকে বেসরকারি হাসপাতালে গিয়েও বেড পাচ্ছেন না। আজকে অথবা গতকালকে থেকে ওনার শরীরটা খুব খারাপ থাকায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে এসেছি। তো আমরা ফজর নামাজ পড়ে আলটিমেটলি এসেছি, যেহেতু এখন সিচুয়েশনটা একটু ব্যতিক্রম। আমরা সবচেয়ে বেশি প্রকাশ করতে চাই রোগী যেন তৈরি না হয়, আমাদের সংক্রমণটা যেন কম হয়। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি জোর দিতে চাই, কারণ রোগী যদি আমার কমাতে পারি ডেফিনেটলি খারাপ রোগীও কমবে, আমার আইসিইউর উপরে চাপও কমবে, হসপিটালের উপরে চাপও কমবে। আমার স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডিএনসিসি সহ কয়েকটি হাসপাতাল চালু হলেই অবস্থার উন্নতি হবে। আমরা আরও কয়েকটা শুরু করব, যেমন আমাদের মেন্টাল হসপিটাল, এনআইসিবিডি, তারপরে নিগডু কিডনি হসপিটাল যেটা, সেখানে শুরু করব, এবং তারপরে লালকুটিতে শুরু করব, মহানগরীতে শুরু করব, এবং আমাদের ডিএনসিসি মার্কেট বিরাট একটা হসপিটাল হবে যেখানে হাইয়েস্ট আইসিইউ থাকবে। এছাড়া রাজধানীতে রোগীর চাপ কমাতে জেলা হাসপাতালেও বেড বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণের নির্দেশনা দিলেও মহাখালীর ডিএনসিসি মার্কেট ছাড়া অন্য কোথাও শুরু হয়নি কার্যক্রম।
20 এপ্রিলের মধ্যে সীমিত পরিসরে এই হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদেশে বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে হাসপাতালটির চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। একের পর এক হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। করোনার নতুন ভেরিয়েন্টে অধিকাংশ রোগীর ফুসফুস আক্রান্ত হয়, বেড়েছে অক্সিজেনের চাহিদাও। এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাখালীর আইসোলেশন সেন্টারকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপদানের কাজ চলছে। এই হাসপাতালটিতে 100 বেডের আইসিইউ ইউনিট, 122টি এইচডিইউ এবং 778টি সাধারণ শয্যা থাকবে। তবে প্রাথমিকভাবে 250টি সাধারণ শয্যা ও 50টি আইসিইউ দিয়ে শুরু করা হবে কার্যক্রম। সেন্ট্রাল অক্সিজেন লাইন যেটা আছে সেটি অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে আইসিইউ এসডির জন্য। এখন আমাদের ইমার্জেন্সি ওয়ার্ড এবং ইমার্জেন্সি এরিয়ার কাজগুলো চলছে। 50 বেডের আইসিইউ এবং 250 বেডের একটা ক্যাপাসিটি নিয়ে উই উইল স্টার্ট, অ্যান্ড আই ফিল দ্যাট উইদিন আ ভেরি শর্ট টাইম অ্যাট দি এন্ড অফ দিস মান্থ আমরা এই পুরোটাই আমরা শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। গেল বছর সংক্রমণ প্রতিরোধে 2013 শয্যার বসুন্ধরা আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও পরবর্তীতে সংক্রমণ কমে আসায় হাসপাতালটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের শেষ নাগাদ মহাখালীর এই করোনা হাসপাতালটি চালু করা সম্ভব হলে হাসপাতাল সংকট কিছুটা কমতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। রক্ত পরীক্ষার পরবর্তী চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। এদিকে দল প্রধানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। পরে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন করোনা আক্রান্ত হলেও কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তার পরবর্তী চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে। ম্যাডামের কন্ডিশন স্টেবল আছে। এখন পর্যন্ত ম্যাডামের কোনো করোনার উপসর্গ, জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট কোনো ধরনের উপসর্গ নাই। আমরা তার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেছি। এই টেস্ট তাহলে কেন করাইলাম মানে তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য। 10 সদস্যের একটা মেডিকেল বোর্ড আছে, এটা পুরোপুরি সমন্বয় করেন ডাক্তার জুবাইদুর রহমান। গুলশানে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার করোনা মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় খালেদা জিয়ার মুক্তি ও পূর্ণাঙ্গ জামিন দাবি করেন তিনি। কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে 7 দিন দিয়েছে, এরপরে কি হবে? হাউ ডু দে প্ল্যান টু ফিড দ্য কমন পিপুল যে হ্যাভ নট, যারা আপনাদের খাওয়া দিন আনে দিন খায়, যার পেটে ভাত নেই তার করোনা দিয়ে কি করবে, সে লকডাউন দিয়ে কি করবে, সে চিন্তা করতে পারবে না। এই সংখ্যা তো আমাদের দেশে অনেক। এছাড়া করোনা মোকাবেলায় দেয়া লকডাউনের বিরোধিতা বিএনপি করছে না জানিয়ে এ নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ঝুঁকি আর পথে পথে ভোগান্তি উপেক্ষা করেই কঠোর লকডাউনের আগের দিন ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যে যা পেয়েছে তাতেই গন্তব্যে ছুটে যান মানুষ। এদিকে যাত্রাপথে একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কঠোর লকডাউনের আগের দিন মঙ্গলবার দুপুরে গাবতলী এলাকার চিত্র এটি। যে কোনো বাহন এলেই ঝুঁকি নিয়ে কেউ কেউ তাতে উঠে পড়ছেন। আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পিকআপ বা ট্রাকে উঠতে পারছেন না অনেকে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ, তাই যে কোনো পরিবহনের খোঁজে মাইলের পর মাইল হাঁটতে হয় যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলেই যাত্রা করেন দূরের পথে। আসলাম তো হাইরে গাবতলী ব্রিজের থেকে, গাড়িতে একটাই পাইতেছি না, কারণ অনেক কষ্ট হচ্ছে যে তো আসছি আপনার টেকনিক্যাল পর্যন্ত, এখন হাঁটতে হাঁটতে ব্রিজ পর্যন্ত যাবো, তারপর দেখি কি অবস্থা হয়। টিকিট পাই না। অ্যাকচুয়ালি আমার খালার একটা বন্ধু আছে, ও কুরিয়ার সার্ভিসে গাড়ি আছে, ওর কুরিয়ার সার্ভিসে গাড়িতে যাবো আর কি। পথে পথে ভোগান্তি উপেক্ষা করে যারা বাহন পেয়েছেন তাদের গুনতে হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া। আমরা তো গাড়ি ঘোড়া তেমন পাচ্ছি না, আর আমাদেরও যাইতেই হবে, তার জন্য টাকার দিকে তো আর তাকাতে হবে না। তো সব জায়গায় 200 টাকার ভাড়া 1000 টাকা চাইতেছে, বুঝছেন। তো আমরা এখন যাব, 300 টাকার ভাড়া চাইছে 3000 টাকা। এটা কি সম্ভব? ঢাকা ছেড়ে যাওয়ার পথে একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এরপরও নানা কারণে গ্রামে যেতে হচ্ছে বলে জানান যাত্রীরা।
এতদিন সচেতনভাবে ছিলাম, কিন্তু এখন যেহেতু পারিবারিকভাবে প্রবলেম, সেক্ষেত্রে আমার যাইতে হচ্ছে। দূরপাল্লার বাস যে হতো ছাড়তেছে না, যার কারণে আমরা সবাই এক জায়গায় একত্রিতভাবে দাঁড়াইছি গাড়ির অপেক্ষায়। কঠোর লকডাউনের আগের 2-1 দিন দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিলে পথে পথে ভোগান্তি অনেক কম হতো বলেও জানান যাত্রীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বাত্মক লকডাউন ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের ফেরিঘাট সহ দেশের বিভিন্ন মহাসড়কে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড়। দূরপাল্লার বাস চলাচল না করায় হেঁটে, পিকআপ ভ্যানে করে বিকল্পভাবে ঢাকা ছাড়েন অনেকে। বুধবার থেকে কঠোর লকডাউন, তাই ঢাকা ছাড়তে মরিয়া হাজারো মানুষ। করোনা সংক্রমণের তোয়াক্কা না করে পদ্মার মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মঙ্গলবার ভোর থেকেই বাড়তে থাকে যাত্রীদের চাপ। জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দেন অনেকে। এ সময় ট্রলারে তোলা হয় কয়েক গুণ বেশি যাত্রী, নেওয়া হয় অতিরিক্ত ভাড়াও। এখন লকডাউনের কারণে আমাদের কল কারখানা, ফ্যাক্টরি, এগুলা অফিস আদালত সবকিছুই বন্ধ হয়ে গেছে। এজন্য আমরা এখন কোথায় উঠবো, এই জন্য আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। ফেরিতে অনেক যাত্রী, পা ফেলাবার মতো জায়গা নাই। এখন আমরা করোনা থেকে বাঁচার জন্য দেশে যাচ্ছি। এখন তো আমি দেখতে যে আমরা দেশে যাই আর করোনা ছড়াচ্ছি। একই চিত্র পাটুরিয়া দৌলতদিয়া নৌপথেও। যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস সহ ছোট গাড়ির চাপে হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় পরিবার সহ ঢাকা ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। কাজকাম বন্ধ হয়ে গেছে, আর কি করবে, এজন্য পরিবার নিয়ে সব দেখে যাইতেছে। সামনে একটা সিজন আসছে ঈদের, এই সময় সবার কাছ থেকে টাকা টুকা পাবো। আমি যে জায়গায় ঋণ আসছি সবার ঋণ বাসি দেবো, ভালোভাবে ঈদ করবো। এখন হঠাৎ করে এই লকডাউন পড়ে যাওয়ার কারণে ঋণবাসী আলাগের ভয়ে পলায় বাড়ি চলে যাচ্ছি। দূরপাল্লার গাড়ি না পেয়ে ট্রাকে ওঠার এই দৃশ্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের। গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন ছোট বাহনে বিকল্পভাবে ঢাকা ছাড়ছেন মানুষ। লকডাউনের কারণে কাজ অফ, আমরা এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আমাদের বাসা চাঁপাইনবাবগঞ্জ যাবো। সকাল থেকে খুব বেশি ভিড় দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ বাড়তে থাকে ঢাকা টাঙ্গাইল সড়কে। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। অন্যান্য সড়কগুলোতেও দেখা গেছে একই চিত্র। কালকে লকডাউন আছে বাংলাদেশে, সারা বাংলাদেশে লকডাউন, আজকে তো যাত্রী হবে। খুবই ভোগান্তি হয়েছে, গাড়িতে আইছে আর এই 50 টাকার ভাড়া 300 টাকা করে নিচ্ছে। ঘরমুখী যাত্রার ঢলে সাধারণ মানুষের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। তেমন প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কঠোর লকডাউনে 21 এপ্রিল পর্যন্ত ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিটি কর্পোরেশন এলাকায় 2 কিলোমিটারের মধ্যে একটি শাখা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 2 কিলোমিটারের মধ্যে এডি শাখা থাকলে তা খোলা রাখতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার সব শাখা ও বুথ খোলা থাকবে। খোলা রাখা শাখায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত জনবল দিয়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। এর আগে 14 থেকে 21 এপ্রিল বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে এ বিষয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংক খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন। ব্যাংক খোলা থাকলে বৃহস্পতিবার দেশের 2 শেয়ার বাজারও খোলা থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লকডাউনে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিতে মুভমেন্ট পাস দিচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে মুভমেন্ট পাস উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তবে গণমাধ্যম সহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলের ক্ষেত্রে কোনো পাসের প্রয়োজন নেই। করোনা সংক্রমণের বিস্তার রোধে চলমান লকডাউনে সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে চালু করা হলো মুভমেন্ট পাস অ্যাপস। যে কোনো নাগরিক অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য সরবরাহ করে সহজেই এ পাস সংগ্রহ করতে পারবেন। মুভমেন্ট পাস অ্যাপ আবেদনকারীকে www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে। সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, জরুরি প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করার পাশাপাশি অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাচলও বন্ধ করা যাবে এটির মাধ্যমে। ঢাকার ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে। আমরা মনে করি যে যিনি অ্যাপ্লাই করবেন তার একেবারে নিজস্ব প্রয়োজনে, একান্ত প্রয়োজনে বাইরে যাওয়া দরকার,
সেটা হতে পারে সকালের প্রাত্যহিক বাজার করা, হতে পারে কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া, হতে পারে টিকার ডেট আছে ওনার, সে কারণে টিকা নিতে হবে, সেকেন্ড ডোজ বা ফার্স্ট ডোজ যেটা চলছে ওনার। তো এই সমস্ত অতীব প্রয়োজন ছাড়া উনি বেরোবেন না এবং এই কারণে উনি অ্যাপ্লাই করবেন, এটা আমরা ধরে নেব। নিষেধাজ্ঞা অমান্য করে যারা গ্রামে যাচ্ছেন তাদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। যারা বিভিন্ন ফেরিঘাট দিয়ে ক্রস করেছেন, বিভিন্নভাবে হেঁটে হোক, দৌড়ে হোক, ঠেলা গাড়িতে হোক, বাসে হোক, প্রাইভেট কারে হোক, বিভিন্নভাবে ব্যাটারি চালিত রিক্সায় হোক, বাড়ি ঘরে পৌঁছেছেন, ওখানে থাকবেন। এবং গ্রামবাসী এলাকাবাসীকে বলবো সবাই খেয়াল রাখবেন, এই লোকগুলো অন্তত আগামী 7 থেকে 14 দিন দে শুড বি আইসোলেটেড। উনি কিন্তু এই এলাকা থেকে ইনফেক্টেড করে ফেলতে পারেন। লকডাউনে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মেনে চলারও আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। ভালো থাকেন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। রোজা শুরু হচ্ছে কাল থেকে। সৌদি আরবে আজ থেকে রোজা শুরু করছে দেশটির মুসলিমরা। সেই হিসেবে বাংলাদেশি মুসলিমরা কাল থেকে রোজা রাখার প্রস্তুতি নিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির আশায় মাস জুড়ে সিয়াম সাধনা করবে ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান শেষ হওয়ার পর পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। হেফাজতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন সংগঠনটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ হাসান। সম্প্রতি চালানো সহিংসতা তাণ্ডবের সমালোচনা করে তিনি বলেছেন, কিছু ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে প্ল্যাটফর্ম হয়ে গেছে হেফাজত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মাওলানা হাসান। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে মাঠে নামে হেফাজত। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশে বেশ কিছু এলাকায় চালানো হয় তাণ্ডব সহিংসতা। মৃত্যু হয় 13 জনের, পরে ডাকা হয় হরতালও। আর এই তাণ্ডবের প্রতিবাদেই হেফাজত ছাড়ার ঘোষণা দিলেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান। সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, আহমদ শফির মৃত্যুর পর হেফাজতে যোগ্য নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। গ্রুপিং, দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের অঙ্গনে। ভিন দল ও ভিন মতদর্শের মানুষ অনুপ্রবেশ করেছে এবং তারাই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজতে ইসলামকে অত্যন্ত কৌশলে মাঠে নামানোর চেষ্টা করেছে। হেফাজত কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন মাওলানা হাসান। সে কারণে এখন থেকে হেফাজতের আন্দোলনের দায় তিনি বা তার দল ফরাইজি আন্দোলন আর নেবে না। ভিন দল ও ভিন মতদর্শের মানুষ অনুপ্রবেশ করেছে এবং তারাই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজতে ইসলামকে অত্যন্ত কৌশলে মাঠে নামানোর চেষ্টা করেছে। এরই অংশ হিসাবে হেফাজতে ইসলামকে তারা অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। গত বছর মৃত্যুর আগের দিন তীব্র বিক্ষোভের মুখে হাটহাজারী মাদ্রাসার প্রধানের পদ ছাড়তে বাধ্য হন হেফাজত আমির আহমদ শফি। সহকারী পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তার ছেলে আনাস মাদানিকেও। পরে শফি অনুসারীদের বিরোধিতার মধ্যেই হয় হেফাজতের সম্মেলন। আমির পদে আসেন জুনাইদ বাবুনগরী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আরো কিছু খবর জানাবো, তার আগে খেলার খবর। শুরুতেই শিরোনাম। লকডাউনে আবারও আর্থিক অনিশ্চয়তায় ক্রিকেটাররা করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরে গেছে প্রোটিয়া ক্রিকেট দল। বাংলাদেশ গেমসের সেরা পারফর্মারদের নিয়ে আশাবাদী বিওএ। পাইপলাইন কাজে লাগানোর জন্য বিশেষ পরিকল্পনা। সাউথ আফ্রিকা নারী দলের 5 ক্রিকেটার ঢাকায় করোনা টেস্ট করিয়ে হয়েছেন নেগেটিভ। 24 ঘন্টা না পেরোতেই বদলে গেছে ফল। তাতে সন্ধ্যার বিমানে দেশে ফিরে গেছেন প্রোটিয়া নারীরা। এদিকে কাল থেকে কঠোর লকডাউন শুরু দেশ জুড়ে। জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে ব্যাট বলের সংস্পর্শে থাকার সুযোগ পেলেও দেশের ক্রিকেট অঙ্গন আবার স্থবির। লকডাউনের আগে হঠাৎ করেই বড় ধাক্কা খায় বিসিবি। খবর আসে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের 5 ক্রিকেটার করোনা আক্রান্ত। দেশে বিদেশে প্রশ্ন ওঠে বাংলাদেশের বায়োবাবল নিয়ে। তবে 24 ঘন্টা না পেরোতেই স্বস্তি। ঢাকায় দ্বিতীয়বারের পরীক্ষায় সবাই নেগেটিভ। প্রোটিয়া দল ঢাকাও ছেড়ে গেছে।
এর আগে আয়ারল্যান্ড উলফসের এক ক্রিকেটারের সাথে ঘটেছিল একই ঘটনা। আগের ঢিলেঢালা লকডাউনে সতর্ক ছিল বোর্ড, তারপরেও আক্রান্ত হয়েছেন পরিচালক আকরাম খান। এবার বিসিবি থাকবে বন্ধ, গুরুত্বপূর্ণ কাজ চলবে অনলাইনে। বুঝে শুনে সময় নিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে চায় বিসিবি। তাতে ঘরোয়া ক্রিকেটারদের সামনে আবারও আর্থিক অনিশ্চয়তার শঙ্কা। প্লেয়ারদের আর্থিক অবস্থা এখন আসলে খুব ভালো না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি সব জায়গাতে, তো সবার অবস্থা খুবই খারাপ, মানে এর থেকে আর খারাপ হতে পারে না। কারণ এত মানে মাঝখানে বঙ্গবন্ধু টি-20 যেটা হয়েছিল, ওর জন্য হয়তো বা কিছু কিছু প্লেয়াররা একটু মানে আর্থিকভাবে টিকে আছে, বাট মোস্ট অফ দ্য প্লেয়াররা খুব বিপদে আছে। জীবন ও জীবিকার মেলবন্ধনে হিমশিম অবস্থা এখন ক্রিকেটারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মাধ্যমে পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় তৈরি হয়েছে। নতুন ক্রীড়াবিদদের ঠিকমতো পরিচর্যা করা গেলে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে মনে করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএর পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা সাজানোর কথাও জানান তিনি। আলোচনা সমালোচনা সবকিছু ছাপিয়ে সফলভাবে শেষ হয়েছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। করোনা মহামারীর কারণে সারা দেশ যখন লকডাউনে, তখন প্রায় ৫,৫০০ অ্যাথলিটের আয়োজনটি সাহসের সাথে চালানোর ঘোষণা আসে বিওএর পক্ষ থেকে। সরকারের সহযোগিতায় যা শেষ হয় ১০ এপ্রিল। দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর, যেখানে দেশের নানা প্রান্ত থেকে অংশ নেয় অ্যাথলিটরা। নিজেদের প্রমাণের মঞ্চে লড়াই করে হয়েছেন জাতীয় তারকা। নতুনদের নিয়ে এখন বড় স্বপ্ন বিওএ মহাসচিবের। আমাদের কার্যনির্বাহী কমিটিতে যখন বসবো আমরা, তখন এই সমস্ত নিয়ে আমরা পর্যালোচনা করব এবং যে সমস্ত প্লেয়ারগুলো ভালো রেজাল্ট করেছে কিংবা মেডেল পেয়েছে কিংবা তাছাড়া রেকর্ড করেছে, তাদেরকে নিয়ে আমাদের চিন্তাভাবনা অবশ্যই আছে। সাফল্যগাথা একটি লড়াই শেষ হলেও বসে থাকার উপায় নেই বিওএ কর্তাদের। ৩১ ডিসিপ্লিনে এবার নতুন জাতীয় রেকর্ড প্রায় ৬০টি। মুজিব বর্ষের বিশেষ আয়োজনে প্রাপ্তির খাতাটা সমৃদ্ধ হলেও তাদের ধরে রাখতে কি করবে বিওএ? তাদেরকে আরও কীভাবে উন্নত মানের ট্রেনিং দেওয়া যায় এবং তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনা যায় কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তাদেরকে তৈরি করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, যেন তারা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারে। সিনিয়রদের তুলনায় এবারের গেমসে জুনিয়রদের সাফল্যই বেশি। এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন আয়োজকরা। কম্পিটিশনস না থাকলে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসে না, এবং এর আজকে আমাদের যে নতুন যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে, আমি তাদেরকে কংগ্রাচুলেট করি। এরা যারা বেরিয়ে আসছে, এটা আমাদের পাইপলাইনে আমাদের নতুন প্লেয়ারগুলো চলে আসছে। ভবিষ্যতে এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ২০২৩ সালে যুব গেমস ও ২০২৫ সালে আবারও বাংলাদেশ গেমস আয়োজনের কথাও জানান বিওএ মহাসচিব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ বড় ম্যাচ। গেল আসরের দুই ফাইনালিস্ট রাত ১টায় মুখোমুখি হবে। বায়ার্ন মিউনিখের মাঠ থেকে প্রথম লেগ জিতে আসায় সুবিধাজনক অবস্থায় পিএসজি। একই সময়ে সেমিতে ওঠার লড়াইয়ে নামবে চেলসি। ব্লুদের প্রতিপক্ষ এফসি পোর্তো। ঘরের মাঠে প্রথম লেগ হারার পর ফিরতি লেগ জিতে নকআউট পর্ব উতরানো যে কোনো দলের জন্য কঠিন। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও পিএসজির মাঠে তাদের বিশেষ কিছু করে দেখাতে হবে। জিততে হবে অন্তত 2 গোলে এগিয়ে থেকে। বায়ার্ন বস হান্সি ফ্লিক বলছেন, অঘটনের জন্ম দেওয়ার বিকল্প নেই। নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে। ডিফেন্স সুরক্ষিত রেখে অন্তত 2 গোলে এগিয়ে যেতেই হবে। এমন চাপ তৈরি করতে হবে যেন পিএসজি ভুল করে। আশা করি বায়ার্ন বিস্ময় উপহার দেবে। আলিয়াঞ্জ অ্যারেনায় দুর্দান্ত জয়ে পিএসজি উজ্জীবিত। লিগ ওয়ানের শেষ ম্যাচে ডি মারিয়া বিশ্রামে ছিলেন আর নেইমার সাসপেনশনে। বিগ ম্যাচে দুজনই ফিরছেন। গেলবারের রানার্স আপ দল ফাইনালে হারের ক্ষত বায়ার্নকে শতগুণে ফিরিয়ে দিতে মরিয়া। বায়ার্নকে সমীহ করতেই হবে। ওরা সবকিছু জিতেছে, আমরা ওদের হারানোর আপ্রাণ চেষ্টা করব। যে কোনো দল সেমিতে যেতে পারে। বাভারিয়ান অ্যাটাকের তুরুপের তাস লেভানদস্কি নেই চোটের কারণে। করোনা পজিটিভ হওয়ায় গিনাব্রিও খেলবেন না। কোমান, সানে, মুলারই তাদের ভরসা। এদিকে ২০১৪ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠতে পারে চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে শেষ 4-এ ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করেছে দ্য ব্লুজ। ঘরের মাঠে ফিরতি লেগে চোট কাটিয়ে খেলবেন কন্তে। সাসপেনশন শেষে ফিরছেন থিয়াগো সিলভাও। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
খেলার খবর এই ছিল আমার কাছে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। রাশিয়ায় ফেলে দেয়া কাগজে তৈরি হচ্ছে ভাস্কর্য। শিল্পীদের তৈরি ইঁদুর, পেঁচা, গবলিনের মতো প্রাণীর প্রতিকৃতি নিয়ে প্রদর্শনী চলছে সেন্ট পিটার্সবার্গের লিভিং পেপারস জাদুঘরে। আর এর পেছনে আছেন দুই রুশ শিল্পী ইলিয়েনা ও নাতালিয়া। তারা মনে করেন শিল্পের জন্য কাগজ বহুমাত্রিক এক উপাদান। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। লকডাউন ও ধান সংকটের অজুহাতে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নতুন ধান বাজারে পুরোপুরি না আসা পর্যন্ত চালের দাম কমবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যশোরে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, লকডাউন ও মিলারদের কারসাজিতে তৈরি হয়েছে সংকট। যখনই সরকার লকডাউন দিয়েছে তখনই বড় বড় মিলাররা ধান সব আটকায় দিয়েছে, যার কারণে বাজারে এখন চাল আসছে না, আর না আসলে এরকম দাম আরও বাড়বে। গত সপ্তাহে বাসমতি চাল প্রতি কেজির দাম ছিল 62 টাকা, এ সপ্তাহে হয়েছে 70 টাকা। মিনিকেট 4 টাকা বেড়ে 60 টাকা। এছাড়া কাজললতায় 5 টাকা, বি আর টেনে 3 টাকা এবং আতপ চালে বেড়েছে 2 থেকে 3 টাকা। গত সপ্তাহে কিনছি যেই চাউল 60 টাকা, এখন সেটা 70 টাকা হয়ে গেছে। যেখানে আমরা এক বস্তা চাল কিনতাম 1200-1300 টাকা, এখন চাচ্ছে 1700-1800 টাকা। কুষ্টিয়ার খাজানগর থেকে চাহিদার বেশিরভাগ মিনিকেট চাল সরবরাহ হয়ে থাকে। এক সপ্তাহে সেখানেও কেজিতে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দফায় দফায় চালের বাজার অস্থির হওয়ায় বিপাকে ক্রেতারা। চাউলের দাম বেড়ে যাওয়াতে আমরা যেরকম সাধারণ জনগণ আছে খুবই ধরেন কষ্টের মুখে আমরা পড়ে যাচ্ছি। চাহিদা অনুযায়ী ধানের সরবরাহ না থাকায় দাম বাড়ার কারণ বলছেন মিল মালিকরা। মোকামে যায়, হাটে ঘাটে যায়, আমি ধান কিনছি 200 টাকা মনে বেশি, সেই চাইলে আইনি আমি তো 200 টাকা কমে আর দিতে পারি, আগেকার পড়তে তো দিতে পারিনি। নওগাঁয় চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। এজন্য নানা যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। একই অবস্থা দিনাজপুরের বাজারেও। এ অবস্থায় এলসি খোলা রাখা ও বাজারজাতের সময় 10 থেকে বাড়িয়ে 30 এপ্রিল করার দাবি ব্যবসায়ীদের। সরকারের যে এলসি করার সময়টা যেটা শেষ হয়ে গেছে, এইটাকে বৃদ্ধি করা দরকার। পাশাপাশি এলসিকৃত মাল বাজারজাতকরণেরও সময় যদি বৃদ্ধি করে, আমি মনে করি যে আগামী 1 মাস চালের বাজার স্থিতিশীল থাকবে। এদিকে লক্ষ্মীপুরে প্রতি কেজি দাম বেড়েছে 3 টাকা। এজন্য মিলারদের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা। এছাড়া মেহেরপুরে সব ধরনের চালের দাম বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেয়ার বাজারে লেনদেন বন্ধ হওয়ার আগে মঙ্গলবার দেশের 2 শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। 2 স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 70.2 পয়েন্ট, অবস্থান করছে 5258 পয়েন্টে। হাতবদল হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 228টির, কমেছে 63টির এবং দর অপরিবর্তিত 56টির। সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে। লেনদেন হয়েছে 511.93 লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 185 পয়েন্ট, লেনদেন হয়েছে 25.63 লাখ টাকার শেয়ার। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানা আয়োজন থাকলেও গত বছরের মতো এবারও করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপ থাকায় নেই কোনো আনুষ্ঠানিকতা। এদিকে আগামীকাল পয়লা বৈশাখ। গতবারের মতো এবারও বৈশাখে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এরই মধ্যে বিভিন্ন রঙের মুখোশ, সরা ও নানা রকম ফেস্টুন তৈরি করেছে। এছাড়া চারুকলার প্রাচীরগুলো রাঙানো হয়েছে আলপনায়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে। পয়লা বৈশাখে এবার চারুকলার মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না, ক্যাম্পাসে নেই কোনো আয়োজনও, তাই সেখানে কাউকে না যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখেও থাকবে কড়াকড়ি। পয়লা বৈশাখের বড় আকর্ষণই চারুকলার মঙ্গল শোভাযাত্রা। 1989 সাল থেকে এর আয়োজন করছে তারা, তবে করোনার কারণে টানা 2 বছর হচ্ছে না এই আয়োজন। এবার প্রথমে সীমিত পরিসরে শোভাযাত্রা করার সিদ্ধান্ত হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে তা স্থগিত করা হয়েছে। চারুকলায় ধারণ করা একটি ভিডিও চিত্র নতুন বছরের সকালে প্রকাশ করবে কর্তৃপক্ষ। এবারের প্রতিপাদ্য কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। সতর্কতাটা আরও বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে গিয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা ভিডিও চিত্র তৈরি করা হবে, এই অনুষ্ঠানটা আয়োজিত হবে সংক্ষিপ্ত আকারে, এবং তার একটা ভিডিও ধারণ করে সেটাই সম্প্রচারের জন্য টিভি চ্যানেলগুলোর কাছে চলে যাবে। এবার পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান থাকছে না, তাই ঢুকতে দেয়া হবে না ক্যাম্পাসে। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ প্রবেশপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার যতগুলো গেট রয়েছে এই সবগুলো অত্যন্ত কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং ইতিমধ্যে প্রায় সবগুলো গেটে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের কাছে সর্বসাধারণের প্রতি আমাদের আহ্বান রইল যে করোনা সংক্রমণের এখন ঊর্ধ্বগতি, প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনার প্রকোপ দ্রুত কেটে গিয়ে সব স্বাভাবিক হলে পহেলা বৈশাখের উদযাপন আরও বর্ণিল করার কথাও জানিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখ কিংবা লকডাউন, কোনো উত্তাপ নেই রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে। বিক্রেতারা বলছেন করোনা সংক্রমণের ভয়ে মার্কেটে আসছেন না নগরবাসী। এদিকে ব্যবসা টিকিয়ে রাখতে 21 এপ্রিল থেকে মার্কেট, শপিং মল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি। করোনা সংক্রমণ কমাতে 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এদিনই পয়লা বৈশাখ। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল লকডাউনের আগের দিন বিক্রি বাড়বে, তবে আশায় গুড়ে বালি। অভিজাত শপিং মল কিংবা সাধারণ মার্কেট, কোথাও ছিল না ক্রেতার ভিড়। শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেছে। ক্রেতার ভিড় কম থাকায় স্বাস্থ্যবিধি মানাতে কর্তৃপক্ষকে তেমন বেগ পেতে হয়নি। সবাই কোভিডের জন্য বের হতে চাচ্ছে না, এই কারণে হচ্ছে রেগুলার যে সেলটা হয় সবসময় ওরকম সেলই হচ্ছে। তো বৈশাখের প্রোডাক্ট যাচ্ছে, কিন্তু এটা আসলে বৈশাখের সেল বলা যায় না। এদিকে লকডাউনে সীমিত আকারে দোকান খোলার সুযোগ দাবি করেছে সম্মিলিত দোকান ব্যবসায়ী ঐক্য পরিষদ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। মাহে রমজান, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের পুঁজি বিনিয়োগ করেছে। এমন অবস্থায় যদি সর্বাত্মক লকডাউন দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা নিঃস্বার্থ হয়ে যাবে। লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধকে বৈষম্যমূলক বলছেন দোকান মালিক সমিতি। তাদের অভিযোগ, বড় ব্যবসায়ীরা প্রণোদনা ও কারখানা খোলার সুযোগ দুটোই পাচ্ছেন, অথচ ছোট ব্যবসায়ীদের সরকার কোনো সুযোগই দিচ্ছে না। 7 দিন লকডাউন পালন শেষে স্বাস্থ্যবিধি মানার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে জীবন ও জীবিকা অর্থনৈতিক স্বার্থে লকডাউন তুলে নিয়ে দোকানপাট ও মার্কেট সমূহ খুলে দেওয়া যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই সমিতির হিসাবে লকডাউনে দোকান বন্ধ রাখলে ছোট ব্যবসায়ীদের দিনে ক্ষতি অন্তত 1000 কোটি টাকা। ঈদের বাজারে যা বেড়ে যায় 3 গুণ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে চট্টগ্রামে বাজার তদারকিতে মাঠে নেমেছে প্রশাসন। তবে এই মুহূর্তে পাইকারি বাজারে এমন তদারকি ভোক্তাদের জন্য কোনো কাজে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাজারে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজান কেন্দ্রিক পণ্য বিক্রি শেষ হয় রোজা শুরুর কমপক্ষে 2 সপ্তাহ আগে। এখান থেকে বিভিন্ন মোকাম ঘুরে এসব পণ্য রোজা শুরুতে পৌঁছে যায় ভোক্তাদের কাছে।
এবার ৩-৪ মাস আগে থেকেই ঊর্ধ্বমুখী ছিল বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। ভোক্তারা বারবার বাজারে তদারকির দাবি করলেও অজানা কারণে কুম্ভকর্ণের ঘুমে ছিল সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। অবশেষে সোমবার চট্টগ্রামে সেই ঘুম ভেঙেছে। খাতুনগঞ্জে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভাগীয় কমিটি। খাতুনগঞ্জে পণ্য বিক্রি অনেকটা শেষ হবার পর এমন তদারকিতে অবাক ভোক্তারাও। রমজানকে সামনে রেখে সকল মাল বিক্রি হয়ে গেছে, তো সুতরাং এখন যে তদারকি করতেছে এটা আরো আগে থেকে করার দরকার ছিল। আগে থেকে হইলে আমরা ভোক্তা হিসাবে এটার প্রতিফলনটা পেতাম, আমাদের জন্য সুবিধা হইতো, আমরা এটার লাভটা বুঝতে পারতাম। এটা সরকারের অনেক আগে থেকে দরকার ছিল, তবে এটা কোনো কাজ আসবে না। আমি একজন হিসেবে ভোক্তা হিসেবে এটা আমাদের কোনো কাজ আসবে না। এমন তদারকিকে সাধারণ জনগণের প্রতি উপহাস বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। এখন রমজান আসার আগ মুহূর্তে লকডাউন যখন শুরু হবে সেই সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের খাতুনগঞ্জের বাজার পরিদর্শন, এটা ভোক্তাদের প্রতি আমরা মনে করছি এটা এক ধরনের উপহাস। কারণ হলো এটা আই ওয়াশ ছাড়া কিছুই নয়। সেক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের প্রচেষ্টা নেওয়া এটা কোনোভাবে উচিত নয়। তবে বাজার তদারকি কমিটি বলছে এবার বাজারে এখনো বড় কোনো সংকট তৈরি হয়নি। যখন ক্রাইসিস বা একটা সম্ভাবনা তৈরি হয় যে এই ধরনের হতে পারে, তখনই কিন্তু টিমগুলি তৈরি করা হয়। কারণ এখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনের লোক আছে এবং প্রত্যেকের ডিসিপ্লিনের উপর আবার প্রত্যেকের কাজ আছে। তো টিমটা তখনই তৈরি করা হয়েছে যে মুহূর্তে এটা কোনো রকম জিনিসটার দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা স্টক ঘাটতি হওয়ার কোনো সমস্যা তৈরি হয়েছে, ওই ধরনের একটা প্রেডিকশনের উপর ভিত্তি করে টিমগুলি তৈরি হয়। বাজারে অস্বাভাবিক কিছু ঘটলে ভোক্তাদের তা জানাতে অনুরোধ করেছে তদারকি দল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিবন্ধন ছাড়াই চলছে দেশের বেশিরভাগ সোনালী মুরগির খামার। এতে সরকারের নজরদারির বাইরে থাকছে এসব খামার। সংশ্লিষ্টরা বলছেন, খামারিদের বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় না আনা গেলে হুমকির মুখে পড়বে নিরাপদ পোল্ট্রি খাদ্য। কিছুটা দেশি মুরগির স্বাদ পাওয়ায় বর্তমানে বেশ জনপ্রিয় সোনালী জাতের মুরগি। বাজারে গেলে এর চাহিদাও দেখা যায় বেশি, কিন্তু এ জাতের মুরগি উৎপাদন প্রক্রিয়া নিয়ে শঙ্কা বাড়ছে দিন দিন। উত্তরবঙ্গ সহ দেশের নানা জায়গায় পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে সোনালী জাতের মুরগির খামার, কিন্তু এসব খামারে সার্বিক ব্যবস্থাপনায় মানা হয় না সঠিক নিরাপত্তা ব্যবস্থা। বেশিরভাগেরই নেই কোনো সরকারি নিবন্ধন। সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন না থাকায় এইসব খামারে কোনো নজরদারি নেই। বাড়তি লাভের আশায় খামারিরা ব্যবহার করছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ। এতে স্বাস্থ্যসম্মত মাংস ও ডিম পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। সরকারি নীতিমালায় একটা ফার্ম যেরকম হওয়া উচিত সেই কাঠামোটা থাকতে হবে এবং বায়োসিকিউরিটি মেনটেন করে সেই কাঠামো অবলোকন, ওই কাঠামোর জায়গায় যতক্ষণ না আসতে পারবে তাকে যাতে রেজিস্ট্রেশন দেওয়া না হয়, রেজিস্ট্রেশন না দেওয়ার কোনো সেই রেপুটেশনে আসতে পারে। এর ফলে কি হবে, সেই ফার্মটার বায়োসিকিউরিটি বাড়বে, আশেপাশে ফার্মের কোয়ালিটি গুণগত মান আরো ভালো হবে। বিষয়টি স্বীকার করে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, নিবন্ধনহীন খামারের ব্যাপারে সতর্ক রয়েছে সরকার। ব্রয়লার মুরগির খামারের মতো সোনালীর খামারগুলো নিবন্ধনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান কর্মকর্তারা। আমরা বিএসটিআই এর সাথে কাজ করছি, আমরা ফুড সেফটি অথরিটির সাথে কাজ করছি, আমরা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশনগুলো আছে, মন্ত্রণালয় আছে, জাতীয় পর্যায়ে সেটা বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই সেক্টরের দেখভাল সেটা হয়তো সরকার নিবে আর কি। বিশেষজ্ঞদের মতে, মানসম্মত পোল্ট্রি খাদ্যের উৎপাদন বাড়াতে পারলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও বাড়বে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসেছে কাগজের তৈরি ভাস্কর্যের প্রদর্শনী। এতে বিভিন্ন ঘরানার এক শিল্পের সাথে পরিচিত হচ্ছে দর্শনার্থীরা। একই সাথে কাগজের ভাস্কর্য তৈরির প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে। শিল্পের নির্দিষ্ট কোনো রূপ নেই, নানা মাধ্যমে নিত্য ব্যবহার্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ভাস্কর্য। রাশিয়ায় কাগজের তৈরি এমন সব ভাস্কর্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন শিল্পীরা। ফেব্রুয়ারি থেকে সেন্ট পিটার্সবার্গের লিভিং পেপার জাদুঘরে শুরু হয়েছে এমন সব শিল্পকর্মের প্রদর্শনী। এখানে আছে ইঁদুর, প্যাঁচা, গবলিনের মতো অনেক প্রাণীর ভাস্কর্য। দুই রুশ শিল্পী ইলিয়ানা সাশিনা ও নাতালিয়া গোলোভেভার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে লিভিং পেপার জাদুঘর।
ভাস্কর্য তৈরির জন্য কাগজ বেশ আরামদায়ক উপাদান, যেমন চাই ঠিক তেমন আকার দেয়া যায়। এসবের ওজন অন্যান্য বস্তু দিয়ে তৈরি ভাস্কর্যের মতো ভারী হয় না। ভাস্কর্য তৈরিতে সাশিনা ও নাতালিয়া প্রথমে কাগজ ভিজিয়ে আকৃতি দেন, পরে শুকিয়ে গেলে রং করেন। পুরো একটি ভাস্কর্য তৈরিতে সময় লাগে কয়েকদিন পর্যন্ত। তারা মনে করেন শিল্পের জন্য কাগজ বহুমাত্রিক একটি মাধ্যম। শিশুরা সবথেকে বেশি পছন্দ করেছে এই ড্রাগন কুজমার ভাস্কর্য। তাদের কাছে ড্রাগন কুজমা জাদুকরের মতো। তারা এর সাথে ছবি তুলছে, এমনকি এর গায়ে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি সাশিনা ও নাতালিয়া প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছেন দর্শনার্থীদের জন্য। লিভিং পেপার রাশিয়ার দ্বিতীয় কাগজ ভিত্তিক ভাস্কর্য তৈরির জাদুঘর। প্রথমটি তৈরি হয় 2018 সালে নিজনি নভগরোদ শহরে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।